জি 24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। ফের সন্তান বিতর্ক উস্কে দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। নাগরিক পিছু অর্থাৎ দম্পতি পিছু 3 সন্তান নেওয়ার পরামর্শ তার। ভাগবতের মন্তব্যের যে যার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। রাজনীতিও চলছে, হিন্দু সংখ্যা কমে জনবিন্যাস বদলের আশঙ্কা রয়েছে অনেকের। অনেক হিন্দুত্ববাদী শুধু হিন্দুদের ক্ষেত্রে 2-এর বেশি সন্তানের সওয়াল করে থাকেন। আলাদা করে হিন্দুদের কথা অবশ্য ভাগবত এবার বলেননি। আর এই জায়গা থেকেই তাই সার্বিক দেশের জনসংখ্যার বর্তমান ভবিষ্যৎ নিয়েও একটা আলোচনা শুরু হয়েছে। সত্যি কি জনসংখ্যা কমে যাবে ভারতের? 3 সন্তান হলেই ভারসাম্য থাকবে, নাকি জনবিস্ফোরণের চাপ আর জনবিন্যাসের বদল সেটাও কি উড়িয়ে দেওয়ার মতো? আজ স্পেশাল 24-এ हम दो हमारे 3। ফের 3 সন্তানের সওয়াল আরএসএস প্রধানের। এর আগেও পরিবার পিছু 3 সন্তানের সওয়াল করেছিলেন মোহন ভাগবত। তার আগে 2005 সালে তৎকালীন আরএসএস সরসংঘ চালক কে সুদর্শনও 3 সন্তানের সওয়াল করেছিলেন। স্বাভাবিকভাবেই নতুন করে ভাগবতের এই মন্তব্যে শুরু রাজনীতি। 90 দশক জুড়ে কংগ্রেস সরকারের প্রচার ছিল হাম দো হামারে দো। এবার বিজেপির আমলে আরএসএস প্রধানের সওয়াল হাম দো হামারে 3। अपने देश की पॉलिसी है पॉपुलेशन पॉलिसी, वो 2.1 रिकमेंड करती है। अब वो देश का एवरेज 2.1, ये तो ठीक है, लेकिन संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं, इसलिए 2.1 मीन्स 3। तो भारतवर्ष के प्रत्येक नागरिक ने यह देखना चाहिए कि अपने घर में 3 होने चाहिए। কিন্তু যেখানে জনবিস্ফোরণ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে, সেখানে 3 সন্তানের নীতি কেন? एक कंसर्न भी है, जनसंख्या एक एसेट है, बोझ भी हो सकता है, कल खिलाना पड़ेगा ना सबको, तो उसी के लिए पॉपुलेशन पॉलिसी रिकमेंड करती है। तो दोनों तरफ से जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे, तो 3 होने चाहिए, 3 से बहुत ज्यादा आगे बढ़ना नहीं चाहिए। আরএসএস প্রধানের মতে 3 সন্তানেই ভারসাম্য থাকবে, 3-এর বেশি বা কমে বাড়বে সমস্যা। প্রশ্ন তুলছে অবশ্য বিরোধীরা। একদিকে আপনারা বলবেন যে অনুপ্রবেশের জন্য যদি সত্যি সত্যি হয়ে থাকে, অনুপ্রবেশের জন্য আমাদের দেশের সম্পদের উপরে প্রেসার পড়ছে, আমাদের দেশের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের ভারত একই ওভারবার্ডেন হয়ে গেছে, সেখানে আর জনসংখ্যার চাপ আমরা নিতে পারবো না। আবার আরেকদিকে সেই সরকার, সেই দলকে যারা পরিচালনা করে, সেই আরএসএস এর নেতা জনসংখ্যা বৃদ্ধির কথা বলবেন, সন্তান সংখ্যা বৃদ্ধির কথা বলবেন, তাহলে কোনটা মুখ আর কোনটা মুখোশ? আরএসএস নামে একটি সংগঠন যারা ভারতবর্ষকে মধ্যযুগে নিয়ে যেতে চায়। এদের মধ্যে শিক্ষার আলো নেই, শিক্ষার আলো এরা প্রসারিত হোক চায় না। তাহলে মানুষকে এখন কিসে আবদ্ধ রাখতে হবে? আবদ্ধ রাখতে হবে সন্তান উৎপাদন অর্থাৎ যৌন প্রক্রিয়া আনন্দের মধ্য দিয়ে, এবং এর ফলে মহিলাদের ক্রমশ ঘরে বন্দী করে রাখা যাবে। এইটা হচ্ছে যে পরিকল্পনা। কিন্তু কেন সন্তানের এই নীতি সিলেক্টিভ হবে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। আর এই জায়গা থেকেই বিজেপি উস্কাচ্ছে জনবিন্যাসের প্রসঙ্গ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরম পূজনীয় সৎসঙ্গ চালক শ্রী মোহন ভাগবত যা বলেছেন, সেটা তিনি তার অবস্থান থেকে বলেছেন। ইতিহাস বা ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত সত্য, ভারতের যে প্রান্ত থেকে হিন্দুর সংখ্যা কমে গেছে, সেই প্রান্তে হিন্দুরা শুধু অত্যাচারিত হননি, গণতন্ত্র বিপন্ন হয়েছে এবং বৌদ্ধবাদ বলে কোনো কিছু আর থাকেনি, এমনকি সেই অংশটিও ভারতের বাইরে চলে গেছে। রাষ্ট্রসংঘের জুন মাসের রিপোর্ট জানাচ্ছে, ভারতে বর্তমানে প্রতি মহিলার গড় প্রজনন হার নেমে এসেছে 1.9, অথচ জনসংখ্যার ভারসাম্য রক্ষায় ন্যূনতম হার থাকা উচিত 2.1। এই আবহেই কি ভাগবত 3 সন্তানের নীতির সওয়াল করছেন, নাকি পেছনে হিন্দুত্বের অঙ্ক? হিন্দু
खतरे में हैं। आरएसएस মাঝে মধ্যেই তাদের এই বিষয়টি তুলে ধরেন। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে অন্য মহলের এই বক্তব্যও রয়েছে, মহিলাদের কি আরও পেছনের দিকে ঠেলে দিতে চাইছে? বিরোধীরা ইতিমধ্যেই সরসংঘ চালকের মন্তব্য নিয়ে ঝড় তুলেছেন। বিতর্ক জন্ম দিচ্ছে মোহন ভাগবতের এই নীতি নিয়ে বা এই অঙ্ক নিয়ে। যেখানে কেন্দ্রীয় সরকার হাম দো হামারা দো এই নীতিতে চলার কথা বলছেন, সেখানে সরসংঘ চালক বলছেন হাম দো হামারা তিন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। শুরুতেই বললাম যে যার মতন করে মোহন ভাগবতের এই মন্তব্যের ব্যাখ্যা করছেন। অনেকে বলছেন মোহন ভাগবত বকলমে হিন্দুদের অস্তিত্ব রক্ষার বার্তা দিয়েছেন, কারণ জনবিন্যাস পাল্টাচ্ছে বলে এর আগে দাবি করেছিলেন খোদ নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে। সরাসরি সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তোলেন রীতিমতো ষড়যন্ত্র করে ভারতের জনবিন্যাস বদলানোর চেষ্টা চলছে। আর এই জায়গায় বিশেষজ্ঞদের একাংশ আবার প্রশ্ন তুলছেন, জনগণনাই যেখানে হয়নি, এখনো পর্যন্ত আমরা ভারতের জনগণ কত কি তা জানতে বিভিন্ন আন্তর্জাতিক মহলের সমীক্ষা, বিভিন্ন ছোট ছোট সমীক্ষা, একাধিক সংস্থা তার উপর নির্ভর করে থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে জনবিন্যাস যে বদলে যাচ্ছে তার নির্দিষ্টভাবে প্রমাণ কি সরকারের কাছে আছে, নাকি শুধুই এ নিয়ে রাজনৈতিক হাওয়া গরম? षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। প্রধানমন্ত্রী অবশ্য এই ইস্যুতে সরাসরি অনুপ্রবেশের কথাই বলেছেন। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। देश की एकता, अखंडता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है। গত বছর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়। এআরডিএ বা অ্যাসোসিয়েশন অফ রিলিজিয়ান ডেটা আর্কাইভ ঘেটে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের দাবি 1950 থেকে 2015 এআরডিএ রিপোর্ট অনুযায়ী 43.15% দেশে মুসলিমদের সংখ্যা বেড়েছে, 7.82% দেশে হিন্দুদের সংখ্যা কমেছে। 2015 সালে পিউ রিসার্চ সেন্টার স্টাডির তরফে দাবি করা হয় 2050 সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যার 18.4% মুসলিম জনসংখ্যা হবে, ইন্দোনেশিয়াকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা। কিন্তু আবার পিএফআই বা পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে মুসলিমদের জন্মহার কমের দিকে। 1981 থেকে 1991 সালে মুসলিমদের জন্মহার যেখানে 32.9% ছিল, 2001 থেকে 2011 সালে মুসলিমদের জন্মহার কমে 24.06% হয়েছে। আর এই বিভ্রান্তির জায়গা নিয়েই প্রশ্ন তুলছেন বিশ্লেষকদের একাংশ। 2011 পরে ভারতবর্ষে কোনো সেন্সাসই হয়নি, ফলে সেন্সাস না হলে আমরা জানি না যে জনসংখ্যা আদৌ কতটা বৃদ্ধি পেয়েছে এবং কতটা কোন সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতাকে যদি আমরা ধরি, যে তিনি লালকেল্লা থেকে যেটা বলেছেন, সেই জনসংখ্যার ভিত্তি উনি কোন হিসেবে ধরছেন, এটা তো একটা কোনো আজগুবি বা আচমকা বলে দেওয়া যায় না। দেখুন, যদি আমরা তার আগের যে কোনো হিসাব দেখি তাহলে দুটো জিনিস পরিষ্কার বুঝতে হবে যে ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে মুসলমানদের কখনোই হিন্দুদের ছাড়িয়ে যাওয়ার উপায় নেই, কারণ মুসলিমদের মধ্যে যে ফার্টিলিটি রেট সেটা হিন্দুদের চাইতে কম। এই অবস্থায় অনুপ্রবেশ রোখার দায় যে কেন্দ্র সরকারের, সে বিষয়টাও সামনে আনছেন অনেকে। কোনটা ঠিক কোনটা ভুল, শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু শুভময় মৈত্রীর মতো রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মোহন ভাগবতের মন্তব্যে বিতর্কের বদলে চর্চা চাইছেন। মাথায় রাখা দরকার, গত বেশ কয়েক ধারাবাহিকভাবে যদি আমরা বছর খানেকের
বিষয়টা দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে মোহন ভাগবত কিন্তু এই চড়া দাগের হিন্দুত্ব বা উস্কানিমূলক মন্তব্য সব কিছুই করেননি, বরং তিনি মৈত্রীর কথা বলেছেন, সাম্যাবস্থার কথা বলেছেন, এবং এই মন্তব্যে নির্দিষ্টভাবে তিনি হিন্দু মুসলিম এরকম কোনো কথা বলেননি। তিনি বলেছেন সব জনগণের ক্ষেত্রে, সব দম্পতির ক্ষেত্রে 3 সন্তান। এই জায়গা থেকেই শুভময় মৈত্রের মতো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যার ভাবনায় এই চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? শুনুন। এই বিষয়টি দেশের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবার 2.1কে রাউন্ড করে 3 নেবেন না, সেটা 2 রাখলেই ভালো হতো কমিয়ে, এই নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু মোহন ভাগবত মহাশয় যে বিষয়টি নিয়ে আলোচনাটি তুলেছেন, এই বিষয়টি অর্থাৎ এই পপুলেশন কন্ট্রোল থেকে শুরু করে এই গোটা বিষয়টি একটা দেশের পক্ষে গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাতে যেটা মনে করিয়ে দিতে হয় সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু 2021-এর আদমশুমারি সেটা কিন্তু এখনও সম্পন্ন হয়নি। তার পেছনে কোভিড বা এই সংক্রান্ত কারণ আছে। কিন্তু আগামী দিনে এই যে আমাদের জনসংখ্যা, তার যে সঠিক তার নিরিখে যে আমরা কি ধরনের স্ট্র্যাটেজি নেব দেশের উন্নয়নের জন্য, এর জন্যে কিন্তু আমাদের আগামী দিনে, এবং তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক কারণ তো থাকবেই, বা SIR, ভোটার লিস্ট, এগুলো থাকবেই, কিন্তু দেশের মানুষের উন্নয়নের স্বার্থে এই আদমশুমারি বা জনগণনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে তিনি যে জনসংখ্যার কথা বলেছেন সেটা হয়তো তারপর সঠিকভাবে বোঝা গেলে, তার বিভিন্ন পার্সেন্টেজ এবং এগুলো বোঝা গেলে হয়তো আগামী দিনে এই 2.1 সংখ্যাটি 2-এ যাবে না 3-এ যাবে, এই নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা সম্ভব। দেখুন, গোটা বিশ্বের কথা যদি ধরি তাহলে কিন্তু গোটা বিশ্বই গ্লোবাল পপুলেশন ক্রাইসিসে ভুগছে। কারণ গোটা বিশ্বের সামগ্রিকভাবেই জন্মহার কমের দিকে, কমছে। গ্লোবাল টোটাল ফার্টিলিটি রেটের হিসেব কি বলছে জানেন? 1960 সালে যেখানে বিশ্বের জন্মহার ছিল 4.7, সেখানে 2022-এ তা কমে কোথায় গেল? 2.3, প্রায় অর্ধেক। ভারতেরই জন্মহার যেখানে 2.1 ছিল সেখানে কমে 1.9 এসে দাঁড়িয়েছে। আর জাপানে বুড়োদের সংখ্যা বাড়ছে। দক্ষিণ কোরিয়ায় এরকম বলছে ওখানে আর কোনো বাসিন্দাই হয়তো থাকবে না, জনশূন্য হয়ে যাবে দেশ, কারণ সেখানে জন্মহার কমে 0.8। এলন মাস্কের মতো অনেকে বলছেন এটাই বিশ্বের এখন সব থেকে বড় সমস্যা, জন্মহার কমে যাওয়া। কারণ কাজ করার লোক মিলবে না, বুড়োদের ভিড় বাড়বে। এই যে ওয়ার্কফোর্স, তরুণ প্রজন্ম, এটা তো কমে যাবে। পড়শি চীনের ক্ষেত্রে দেখুন, সব থেকে বৃহৎ জনসংখ্যার দেশ ছিল, আজকে বুড়িয়ে যাচ্ছে। জন্মহার কমে কমে 1.1। চীন কিন্তু 1 সন্তান নীতি চালু করেছিল, সেটা একদিকে যেমন সুফল, জন্মহার নিয়ন্ত্রণ করা গেছে, ঠিক সময়ে সেই নীতি থেকে বেরিয়ে আসতে না পারার ফলে এখন রিভার্স হচ্ছে, উল্টোটা হচ্ছে। সমস্যা এই জায়গাতে। এই জায়গা থেকেই চীনকে ছাপিয়ে ভারত চলে গেছে এখন বৃহৎ জনসংখ্যার দেশে। ভারতে যদিও এখনও জনগণনা হয়নি নতুন করে, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেব যদি ধরি, ভারতে মোটামুটি ওই 145 কোটির আশেপাশে বা কিছু বেশি, চীন 140-এর কিছু বেশি। সে কারণেই ভারতের তরুণ কর্মদক্ষ প্রজন্ম নিয়ে এখন গোটা বিশ্বের ঈর্ষা। কিন্তু এটাও কিন্তু বেশি দিন থাকবে না। অন্তত দেশের জন্মহার যদি 1.9 ধরে নিই, তাহলে বিপদ আমাদের ঘাড়েও আসতে বাধ্য। TFR বা টোটাল ফার্টিলিটি রেট ভারতের ক্ষেত্রে এখন তা 1.9, যা হওয়া উচিত ছিল 2.1, যাকে মোহন ভাগবত বলছেন 3। এর বাইরেও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে জন্মহার আরও কমে গিয়েছে। যেমন কেরলে জন্মহার কমে গিয়ে 1.4 হয়েছে, তামিলনাড়ুতেও 1.4। যদিও উত্তর ভারতের অবস্থা তুলনামূলক ভালো। বিহারের জন্মহার সর্বাধিক, প্রায় 3-এর কাছাকাছি, 2.98। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে রাষ্ট্রসংঘের হিসেব বলছে 170 কোটির কাছাকাছি পৌঁছতে পারে ভারতের জনসংখ্যা। তারপর সেই গ্রাফ নামবে নিচে। 2065 সালের পর ভারতের জনসংখ্যা কমতির দিকে যেতে শুরু করবে, ঠিক চীনের মতো।
সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের হিসেব বলছে ভারতে ষাটোর্ধ্ব বৃদ্ধদের সংখ্যা 2011 সালে ছিল যেখানে 8.6%, ভারতের ষাটোর্ধ্ব বৃদ্ধদের সংখ্যা 2050 সালে বেড়ে হতে পারে 19.5%। একটি দেশে যেমন সন্তান সন্ততির সংখ্যা যদি কমতে শুরু করে, জনসংখ্যা যদি খুব বেড়ে যায়, ভারতবর্ষের ক্ষেত্রে যে বিষয়টি আসে, এবং সেইখানে কিন্তু দেশের যে রিসোর্স, যে সম্পদ, সেই সম্পদ মানুষ কম হলে ভাগ করে দিতে সুবিধে। আবার একই সঙ্গে কিন্তু উল্টো দিকটাও আছে, মানুষ যদি কম হয়, বয়স্ক মানুষের সংখ্যা যদি বেড়ে যায়, যুব সম্প্রদায়ের সংখ্যা যদি কমে যায়, সেক্ষেত্রে দেশের কাজটা কে করবে? ফলে ভারসাম্য জরুরি। সেই জায়গা থেকেই 2.1 জন্মহারের টার্গেট সরকারের, যা বাড়িয়ে 3 সন্তানের সওয়াল করেছেন আরএসএস প্রধান। देश का एवरेज 2.1, ये तो ठीक है, लेकिन संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं। गणित में 2.1 का 2 होता है, लेकिन मनुष्य के जन्म में 2 के बाद 0.1 होता नहीं ना, 3 ही होता है, इसलिए 2.1 मीन्स 3। 3 সন্তানে দেশের জনসংখ্যায় আবার চাপ বাড়বে না তো? সে প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, জনগণনা সার্বিকভাবে না হলে এখনই এই নিয়ে সঠিক তথ্য মিলবে না। তবে দেশে তরুণ কর্মদক্ষ প্রজন্ম ছাড়া যে দেশ অচল, যে অচলাবস্থা দেখা দিচ্ছে গোটা বিশ্বে, তাই নিয়েও সতর্ক থাকা নিয়ে একমত প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, মোহন ভাগবত বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, আমাদের কিন্তু আমাদের কথাই ভাবতে হবে দিনের শেষে। আরে একটা সন্তান মানুষ করতেই হিমশিম খাচ্ছেন লোকে, পড়ার খরচ, ডাক্তারের খরচ, আয়ের থেকে তো ব্যয় বেশি। এর মধ্যে 2 সন্তান যাদের, তাদের চাপ তো আরও। ছেলে মেয়ে বড় হলে হায়ার স্টাডিজ, বিয়ে, সবই তো বাবা মায়ের বড় দায়িত্ব। তার উপর 3 সন্তান, সরকার কি দায়িত্ব নেবে? নেবে না। আপনারা সামলাতে পারবেন তো? দিনের শেষে কিন্তু এটাই বড় প্রশ্ন। রাজনীতির নেতারা এই নিয়ে একটু ভাবুন প্লিজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।